বেশ তারস্বরে রাহুল বলছে, কে কে ওখানে কাঁদছে? কোনো মহিলার কণ্ঠস্বর মনে হয়। কে কাঁদছেন? এই অন্ধকারে আপনি কি করছেন? আপনি কি বিপদে পড়েছেন? কে আপনি? কে? প্রেমালিঙ্গনে উন্মত্ত আকাশপ্রিয়া বলছে, প্লিজ আমাকে তোমার প্রাণ সঙ্গী করে নাও প্রিয়, তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ রাহুল। রাহুল চমকে ওঠে এবং কিছুটা তফাৎ নিয়ে বলে, তোমার সারা গা পুড়ে যাচ্ছে মনে হয় আকাশপ্রিয়া, কেমন যেন আগুনের মতো গনগনে গরম। আকাশপ্রিয়া, তোমার স্পর্শে আমিও পুড়ে যাচ্ছি। আসলে কে তুমি আকাশপ্রিয়া? নমস্কার বন্ধুরা, গল্প শুরু করবার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই হেডফোন ব্যবহার করে গল্পটি শুনবেন। আর হ্যাঁ, আজ এই স্পেশাল গল্পটি আপনাদের জন্য নিয়ে আসলাম। চেয়েছিলাম গল্পটি পুজোর সময় পাবলিশ করব, কিন্তু অন্য একটা কন্টেন্ট পুজোর আগে রেডি হয়ে যাওয়ায় এই গল্পটি আজই প্রকাশিত করছি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমার নিজের মস্তিষ্ক প্রসূত লেখা। গল্পের সাথে বাস্তবতার কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয়। গল্প কখনো নেশা জাতীয় দ্রব্যকে মান্যতা দেয় না। বন্ধুরা, গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যারা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং আমার গল্প শুনছেন, তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি গল্প পাঠে উৎসাহিত হব। গল্প শুরুর আগে আরও একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটি বাচ্চারা শুনবেন না। গল্পটি কেবলমাত্র প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। আজকের গল্পটির নাম ভূতের সাথে সহবাস। ভদ্রমহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে রাহুল বেশ কিছুক্ষণ আগে খুব হাঁকডাক করেছে, কিন্তু রাহুলের হাঁকডাকে কেউ সাড়া দেয়নি। কেবলমাত্র ঝোপের আড়াল থেকে গোঙানির শব্দ আসছিল। সেই শব্দটা কার সেটা জানবার জন্য রাহুল ধীর পায়ে ঝোপের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন প্রায় রাত 2টো বাজে। এত রাতে ঝোপের আড়ালে ভদ্রমহিলার কান্নার আওয়াজ কেন আসছে সেটা যেমন রাহুল জানে না, ঠিক তেমনি রাহুলের বন্ধু মিহিরও জানে না। রাহুলকে এগিয়ে যেতে দেখে মিহির ছুটে এসে রাহুলের হাতটা ধরে দাঁড়ায় এবং ফিসফিস করে বলে, খবরদার ওই পথে যাস না, এখন রাত 3টে বাজে। এই 3টের সময় আমার মনে হয় না কোনো মহিলার আওয়াজ আমরা ঝোপের আড়াল থেকে পাচ্ছি। আমার মনে হয় এখানে কোনো ভূত থাকে, সেই ভূতের আওয়াজ হতে পারে। রাহুল মিহিরের হাতটা ছাড়িয়ে বলে, তুই কি পাগল নাকি? আমি নিজের কানে মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম, আর তুই কিনা বলছিস এখানে ভূত থাকতে পারে? ভূত কখনো এইভাবে কান্নাকাটি করে? আমার মনে হয় কোনো মহিলা নিশ্চয়ই বিপদে পড়েছে, হয়তো তার সাথে কোনো কুকাজ কেউ না কেউ করছে। আমাদের উচিত ভদ্র মহিলাকে এহেন বিপদের হাত থেকে উদ্ধার করা। মিহির আড়মোড়া দিয়ে বলে, ওকে আর আমার কিছু বলার নেই, তুই যেটা ভালো মনে করিস সেটা কর, আমি একটু ট্যাঙ্কিটা খালি করি। রাহুল গুটি গুটি পায়ে ঝোপটার দিকে এগিয়ে চলেছে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর রাহুল কেমন অদৃশ্য হয়ে যায়, মনে হয় যেন রাহুল অন্ধকারে হারিয়ে গেল। গাড়ির বনেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় মিহির, আর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, বেটা রাহুলটা গেল কোথায়? যেখানেই মেয়ে মানুষের আওয়াজ শুনতে পায় সেখানেই কেমন শুঁকে শুঁকে পৌঁছে যায়। একে আর শুধরানো গেল না। কতবার বলেছি, কোনোদিন অপরিচিত মহিলা বা পুরুষ সে যেই হোক না কেন, এত রাতে তার কাছে কখনো এগিয়ে যাস না, কিন্তু ঠিক চলে যাবে, কেউ ওকে আটকাতে পারে না। বেটা বেয়াদব কোথাকার। মিনিট 2 পরে
হঠাৎ মিহির শুনতে পায় রাহুলের গলার আওয়াজ। রাহুল কেমন ছটপট করছে আর বাবা গো মা গো করে চিৎকার করছে। রাহুল চিৎকার করতে করতে বলছে, বাবা গো মা গো, বাবা গো, ও বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মিহির ছুটে আয় মিহির, তুই আমাকে বাঁচা মিহির, তুই আমাকে বাঁচা, আমি মরে গেলাম, তুই আমাকে বাঁচা মিহির, তুই আমাকে বাঁচা। মিহির সিগারেটটা নিভিয়ে ঝটপট গাড়ির ডিগি থেকে চাকা খোলার হুইল রেঞ্জটা বার করে বলে, কে রে আমার বন্ধুর ক্ষতি করতে চাইছে? তুই যেই হোস না কেন ওখানেই থাকবি। আজ এই হুইল রেঞ্জ দিয়ে আমি তোর থোবড়া চেঞ্জ করে দেব। আমার হাত থেকে যে বাচ্চারা হুইল রেঞ্জের ঘা খেয়েছে তারা আজও আমার কথা মনে রেখেছে। সোজা হসপিটালে পৌঁছানো ছাড়া গতি নেই। আমি আসছি রাহুল, তুই একদম চিন্তা করিস না। মিহির ছুটতে ছুটতে জঙ্গলের কাছে পৌঁছে এক প্রকার জঙ্গলটাকে দাবড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু বন্ধু রাহুলের কোনো দেখা নেই। এবার মিহির কিছুটা হলেও হকচকিয়ে যায় এবং ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, রাহুল তুই কোথায়? রাহুল তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? রাহুল, রাহুল তুই কোথায়? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? তুই শুধু আমাকে বল তুই কোন দিকে আছিস, আমি ওখানে পৌঁছচ্ছি, তোকে আমি এক্ষুনি উদ্ধার করছি। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর মিহিরের মনে হলো কেউ যেন জঙ্গলের পাতার ওপর মচ মচ শব্দ করতে করতে চলে যাচ্ছে। এবার মিহির ওই শব্দের উৎসের দিকে না ছুটে সঙ্গে সঙ্গে নিজের গাড়ির কাছে ছুটে আসে এবং গাড়িটাকে স্টার্ট করে এক প্রকার জোরে চালিয়ে নিয়ে এসে ওই জঙ্গলের সামনে দাঁড় করিয়ে গাড়ির হেডলাইট দুটো জ্বালিয়ে রাখে। গাড়ির মধ্যে থেকেই মিহির দেখতে পায় কেউ একটা সাদা পোশাক পরিহিতা নারী আলো পড়ার সাথে সাথেই একটা অট্টহাসি হেসে বন্ধু রাহুলকে ফেলে ঝোপের ওখানে একটা গাছের আড়ালে আশ্রয় নেয়। মিহির গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ছুটে যায় আলোটা যেখানে ঝোপের আড়ালে শেষ হয়েছে ওখানে। গিয়ে দেখে বন্ধু রাহুল অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মিহির এক প্রকার ক্রুদ্ধতার সাথে বলে, কে কোথায় আছিস? আয়, আমার সামনে আয়, আমার বন্ধুর এই দশা করার খেসারত তোকে দিতে হবে। হিম্মত থাকলে আমার সামনে আয়। অকুতভয় ও বুদ্ধিমান মিহির বিশেষ সময় নষ্ট না করে বন্ধুকে কাঁধে ফেলে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে সোজা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এত রাতে কোনো এক অপরিচিত আরেক ব্যক্তিকে কাঁধে ফেলে যেভাবে হসপিটালের এমার্জেন্সিতে প্রবেশ করছে তা দেখে ডাক্তার থেকে নার্স সকলেই হতবাক হয়। প্রথমে সকলে ভেবেছিল সম্ভবত কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে উদ্ধার করে মিহির নিয়ে এসেছে। কিন্তু মিহিরের মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনবার পর ডাক্তারবাবুরা হতবাক হয়ে যান। তারা প্রথমে ভেবেছিলেন যেটা সেটা নয়, কিন্তু এই যুগে কি ভূত প্রেতে মানুষ বিশ্বাস করে? ডাক্তারবাবুরাও মিহিরের কথা বিশ্বাস করলেন না। বেশ কয়েকজন চিকিৎসক এসে রাহুলের শুশ্রূষা করলেন। রাহুল ধীরে ধীরে সংজ্ঞা ফিরে পাচ্ছে, চোখ খুলে দেখছে, অথচ রাহুল কাউকে চিনতে পারছে না, এমনকি নিজের বন্ধু মিহিরকেও চিনতে পারছে না। ডাক্তারবাবুরা সন্দেহ করছেন সম্ভবত রাহুলের কার্ডিয়াক অ্যারেস্ট এর সাথে সাথে ব্রেন স্ট্রোক হয়েছে। তাই তড়িঘড়ি এমার্জেন্সিতে যাবতীয় চিকিৎসা চলছে রাহুলের। প্রায় ভোরের দিকে রাহুল তার বন্ধু মিহিরকে চিনতে পারে। ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং রাহুল যে হাসপাতালে ভর্তি রয়েছে সেই বিষয়টাও রাহুল নিজের মুখেই স্বীকার করে। ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে, কিন্তু রাহুলের ঘাড়ে এবং তার বুকে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এগুলো সম্ভবত কারুর কামড়ের দাগ। কিন্তু এই কামড়ের দাগ অনেকটা পশুর কামড়ের মতো। কয়েকজন ডাক্তারবাবু সন্দেহ করছেন সম্ভবত শেয়ালের কামড় হতে পারে। নানান টেস্টের মধ্য দিয়ে রাহুলের চিকিৎসা চলছে প্রায় 7 দিন। 7 দিন পর রাহুল বাড়ি ফেরে। রাহুলকে এখন কোথাও একা বেরোতে দেওয়া হয় না। ডাক্তারবাবুরা বলেছেন এখনই যেন রাহুল একা কোথাও না যায়, যদি কোথাও যায় তার সাথে যেন একজন লোক থাকে।
বর্তমানে রাহুল যে ঘরে ঘুমায় সেই ঘরে রাহুলের বাবা ও মা ঘুমান। তারা ছেলেকে এক বিন্দু একা ছাড়তে চান না। এভাবেই বেশ কিছুদিন যাবার পর রাহুল নিজের মুখেই তার বাবা মাকে বলে, তোমরা অন্য ঘরে ঘুমাতে যেতে পারো, এখন আমি অনেকটাই সুস্থ, আমি একা থাকতে পারবো। রাহুলের বাবা মা না চাইলেও ছেলে যেহেতু বলছে একা থাকতে পারবে, তাই তাকে একা থাকার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু রাহুলের মা সর্বক্ষণের জন্য ছেলের উপর নজর রাখেন। ছেলে ঘুমিয়ে গেলেও তিনি এসে দরজার ফাঁকে বারবার চোখ রেখে দেখে যান যে ছেলে কি করছে। এমনই একদিন ঠিক রাত 3টে নাগাদ রাহুল বাইরে কোনো মহিলার কান্নার শব্দ শুনতে পায়। রাহুল বিছানায় শুয়েছিল, কেমন যেন ওর মধ্যে একটা অস্বস্তি অনুভব হচ্ছিল। হঠাৎ রাহুল চোখ মেলে দেখে সে নিজের ঘরেই শুয়ে রয়েছে। একতলার বাইরে কেউ যেন কাঁদছে। রাহুল বিছানা ছেড়ে জানালার পাশে এসে দেখার চেষ্টা করছে বাইরে এত রাতে কে কাঁদছে, কিন্তু রাহুল কাউকেই চোখের সামনে দেখতে পাচ্ছিল না। নিজের ঘরের আলোটা জ্বালিয়ে রাহুল একটা সিগারেট ধরাতে যাবে, এমন সময় রাহুলের মা দরজায় ঠক ঠক করে প্রবেশ করলেন। রাহুল মাকে ভেতরে আসতে বলে। সিগারেট লুকিয়ে মাকে বলে, মা, আমি একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলাম, তোমরা কি কেউ শুনতে পেয়েছো? রাহুলের মা বললেন, না তো, আমরা তো কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পাইনি। তুই কখন শুনতে পেলি? রাহুল বলে, আমি এক্ষুনি শুনতে পেলাম মা, জানালার বাইরে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকেই আমি দেখতে পেলাম না, কিন্তু একটা মহিলার কান্নার আওয়াজ আমার কানের কাছে বারবার শোনা যাচ্ছে। রাহুলের মা রাহুলের ঘরের বড় আলোটা জ্বালালেন। সারা ঘর আলোয় আলোয় ভরে যায়। রাহুলের মা জানালার পাশে এসে এদিক ওদিক তাকিয়ে দেখে বললেন, কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, বা আমি তো কোনো কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি না। এখন কি তুই কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? রাহুল একটু থমকে গিয়ে বলে, না মা, আমি কিন্তু এখন আর কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, কিন্তু তখন আমি যে মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেই মহিলার কান্নার আওয়াজ সেদিন আমি ওই ঝোপের আড়ালেও শুনতে পেয়েছিলাম। রাহুলের মা বলছেন, সম্ভবত কোনো চুড়েল বা প্রেতাত্মা তোর পেছনে ঘুরে বেড়াচ্ছে। আসলে তোর রাশিটা জব্বর রাশি নয়, তাই সে তোর আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। যেমন তোর বন্ধু মিহির, ওর ধারে কাছে কিন্তু কোনো অশুভ আত্মা ঘেঁষতে পারে না, কারণ ওর রাশিটা জব্বর রাশি। তবে তুই চিন্তা করিস না, কাল আমি এর কিছু একটা বিহিত করব। এখন তুই শুয়ে পড়, আমি তোর ঘরে মেঝেতে শুয়ে পড়ছি, ভয় পাবি না, আমরা সবাই তোর সাথে আছি। মায়ের কথায় সায় দিয়ে রাহুল সেদিন ঘুমোতে যায়। রাহুল ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওর চোখে কোনো মতেই ঘুম আসছে না। মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন আসছে। মনে মনে রাহুল ভাবছে, এই মহিলা কে হতে পারে? তার কান্না এমনই বা কেন? সেই মহিলার কান্না রাহুল একাই বা কেন শুনতে পাচ্ছে? অন্য কেউ কেন শুনতে পাচ্ছে না? তাছাড়া সেই রাতে ঝোপের আড়ালে রাহুলের ওপর কে আক্রমণ করেছিল, সেটা রাহুল আজও বুঝে উঠতে পারছে না। কিন্তু বন্ধু মিহির যে বলল কোনো সাদা কাপড় পরিহিতা মহিলা সেদিন ঝোপের আড়ালে লুকিয়ে গেছিল, তাহলে সেই মহিলা কে ছিল? এইসব ভাবতে ভাবতে রাহুল কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। পরের দিন ঠিক সকাল 9টা নাগাদ রাহুলের বন্ধু মিহির ফোন করেছে এবং রাহুলকে এক প্রকার গালাগাল দিতে দিতে বলে, আর কখনো ওইভাবে ঝোপের আড়ালে গিয়ে মহিলাদের উদ্ধার করতে যাবি? তুই জানিস না রাত 3টের সময় ওইভাবে মরা কান্না কানতে কানতে কি কেউ কখনো সাহায্য চায়? সে ছিল হয়তো চুড়েল, নয়তো কোনো প্রেতাত্মা। যাই হোক, এখন আর সেই সব কিছু ভেবে দেখিস না। তোর সাথে যা ঘটেছিল ওই স্বপ্নগুলো কি আর কখনো তুই দেখছিস? বন্ধুর মুখ থেকে 2-4টে গালাগাল ও কিছু জ্ঞানের কথা শুনে রাহুল বলে, আর বলিস না, আমার কপালটা খুবই খারাপ। জানিস, কাল রাতে আবার সেই মরা কান্নার আওয়াজটা আমি পেয়েছিলাম। কোনো এক মহিলা যেন কাঁদছিল আমার একতলার ঘরের জানালার পাশে। আমি যখন জানালা খুলে দেখলাম তখন কাউকেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই কান্নার আওয়াজটা আমার কানে আসছিল। আর তখনই মা আমার ঘরে প্রবেশ করে আর ঘরের আলো জ্বালিয়ে দেয়। তারপর থেকে কিন্তু আর ওই কান্নার আওয়াজ আমি শুনতে পাইনি। আমার সাথে এমনটা কেন হচ্ছে বলতো? বন্ধু মিহির একটু তাচ্ছিল্যের সাথে বলে, তুই একটা কাজ কর, একটা বিয়ে করে নে। তোর পাশে তোর বউ যদি থাকে সারাক্ষণ,
তাহলে আমার মনে হয় হয়তো চুড়েল বা প্রেতাত্মা তোর ধারে কাছে ঘেঁষবে না। বন্ধুর মুখ থেকে এমন রসিক কথা শুনে রাহুল হেসে ফেলে এবং বন্ধু মিহিরকে বলে, আজ বিকালে যদি সময় পাস একবার আমার বাড়ি আসিস, দুজন মিলে একটু গল্প করব। একা একা সত্যি বলতে কি ঘরে থাকতে আর ভাল লাগছে না। মা বাবাও আমাকে আর বাইরে একা বেরোতে দেয় না, তাই যদি তোর হাতে সময় থাকে তাহলে একবার আমার বাড়ি ঘুরে যাস। বেশিরভাগ সময়টা ঘরে একা কাটাতে গিয়ে রাহুল কেমন বোরিং হয়ে আসছিল, তাই রাহুল এক প্যাকেট সিগারেট কিনবে বলে বাড়ির বাইরে ওই দুপুরের দিকে যায়। দুপুরের দিকে রাহুল সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট টানছে। এমন সময় ওর নজরে পড়ল একটা মেয়ে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর বসে রাহুলের দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে। মেয়েটিকে দেখে রাহুল কেমন মোহিত হয়ে যায়, তবুও রাহুল কেমন তাচ্ছিল্যের ন্যায় সিগারেটটা ফেলে নিজের বাড়ির দিকে পা বাড়াবে, এমন সময় মেয়েটা বাইক থেকে নেমে প্রায় রাহুলের পাশে পাশে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে না পেরে রাহুল থমকে দাঁড়িয়ে যায় এবং মেয়েটাও কেমন থমকে দাঁড়িয়ে রাহুলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। রাহুল আমতা আমতা করে বলে, আমায় কিছু বলবেন? মেয়েটি আবার চোখের পলক ফেলে বলল, না, মানে তুমি আমার এক্সের মতো দেখতে, তাই। রাহুল সিগারেটটা ফেলে বলে, ও রিয়েলি? মেয়েটি বলল, ইয়েস স্যার, বাট নাও আই অ্যাম সিঙ্গেল। মাই সেল নাম্বার ইজ 98003160। এই বলেই মেয়েটা কেমন হাওয়ায় মিলিয়ে গেল। রাহুল হাতটা বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু পারেনি। নিজের মাথায় একটা চাটি মেরে এদিক ওদিক তাকিয়ে রাহুল নিজেই নিজেকে বলছে, স্লা, আমি কি পাগলা হয়ে গেছি নাকি? রাহুল 2 পা বাড়াতেই আবার যেন কে পেছন থেকে রাহুলের মাথায় চাটি মারল। রাহুল হকচকিয়ে যায়, পেছনে ঘুরে দেখে ওর বন্ধু মিহির। মিহিরকে দেখে রাহুল বলে, তুই কখন এলি? মিহির বলে, এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ কাকে দেখছিলিস? রাহুল বলে, কখন কখন আমি আকাশের দিকে তাকালাম? মিহির বলে, যাক তেরিকা, এক্ষুনি তো দেখছিলিস। তোর কি হয়েছে বলতো? তোকে কি সত্যি সত্যি ভূত ধরল? চল, তোর মাথাটা গেছে। রাহুল বলল, জানিস ভাই, এখন আমার সাথে কি যে ঘটছে, আর তুই এটাও কি জানিস এই এক্ষুনি আমার সাথে কি ঘটলো? মিহির বলে, কি ঘটলো আবার? নির্ঘাত ভূত দেখেছিস আবার? আমতা আমতা করে রাহুল বলল, না, মানে ঠিক তেমনটা নয়, আসলে একটা মেয়ে আমার সাথে কথা বলে কেমন মিলিয়ে গেল। মিহির মজার ছলে বলে, ওরে সাব্বাস, মেয়ে ভূতের কপালে পড়লি তাহলে। যাক, ভুতুড়ে মেয়ে জুটলেও তো কেউ একজন তোর কপালে জুটলো। এবার থেকে তোর প্রোফাইল থেকে সিঙ্গেল তকমা মুছে দিস, স্ট্যাটাসে লিখে দিস, এনগেজ উইথ ঘোস্ট। দুই বন্ধু হাসতে হাসতে বাড়ির পথে পা বাড়ায়। রাহুলের বাড়িতে বসে দুজন গল্প করছে। এমন সময় রাহুল একাই একা বলে উঠছে, 9800313660। মিহির বলে, এটা কার নাম্বারে ভাই? ওই ভুতুড়ে মেয়েটার? হাসতে হাসতে রাহুল বলে, ঠিকই বলেছিস, মেয়েটা রাস্তায় ওর নাম্বারটা বলে মিলিয়ে গিয়েছিল, কিন্তু নাম্বারটা আমার কেমন মুখস্থ হয়ে গেছে, আর তখন থেকে এই নাম্বারটা আমার কানের কাছে সমানে বেজে চলেছে। মিহির বলে, নাম্বারটা একটা কল করতো, শুনি তো মেয়েটার গলা। রাহুল বলে, ছাড় তো, ওটা একটা ভ্রম ছিল হয়তো, বাস্তবে হয়তো এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। মিহির বলে, আরে লজ্জা পাস না, ডায়াল তো করে দেখ, কে ফোনটা তোলে দেখ। রাহুল একটু থতমত খেয়ে বলে, ঠিক আছে, আমি কল করে দেখছি। কল করার সাথে সাথেই রাহুল শুনতে পায় বাস্তবে এই নাম্বারের অস্তিত্ব নেই। লাইনটা কেটে বন্ধুকে বলে, শুনলি তো, বললো বাস্তবে অস্তিত্ব নেই। মিহির বলে, যাক, বাঁচা গেছে, আসলে এটা সত্যিই তোর মনের ভ্রম ছিল। যাই হোক, আজ চললাম, রাতে ফোনে কথা হবে, সাবধানে থাকিস। দুই বন্ধু দীর্ঘক্ষণ কথা বলে বেশ কিছুটা সময় কাটায়। রাহুল রাতে আজ একাই ঘুমাবে,
সে রাতের খাওয়া শেষ করে শুয়ে শুয়ে টিভি দেখছিল। হঠাৎ রাহুল খেয়াল করলো সেই মেয়েটা। রাহুল ধড়পড় করে বিছানায় উঠে বসে পড়ল, ভালো করে দেখার চেষ্টা করছে আসলে মেয়েটা কে। বেশ কিছুক্ষণ টিভির পর্দায় চোখ রাখার পর দ্বিতীয়বার রাহুল আর সেই মেয়েটিকে টিভিতে দেখতে পায়নি। রাহুল টিভিটা বন্ধ করতে যাবে, এমন সময় ওই মেয়েটা আবার টিভির পর্দায় এসে বলল, 9800313660 এই নাম্বারে একবার কল করো, ঠিক রাত 11টায়। আর সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিন ঝপ করে বন্ধ হয়ে যায়। রাহুল ভয় পায়, ভাবে সে একবার তার মাকে ডেকে ব্যাপারটা বলবে, কিন্তু আবার মনে মনে ভাবে এত রাতে মাকে আবার চিন্তায় ফেলে লাভ নেই। তাই রাহুল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই তার ঘুম আসছে না। মোবাইলটা টেবিলের ওপর রাখা ছিল। একবার ভাবে নাম্বারটা ডায়াল করে দেখি, যদি কল যায় তাহলে জিজ্ঞেস করব উনি কে এবং কেন তার সাথে এমনটা করছে। আবার পরক্ষণে ভাবে যদি কোনো ভুতুড়ে নাম্বার হয়ে থাকে তাহলে কি সেই নাম্বারে কল করাটা উচিত হবে। এরকম হাজারো প্রশ্ন ভাবতে ভাবতে রাহুল ঝট করে বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ওই নাম্বারে ডায়াল করে। বেশ কিছুক্ষণ ডায়াল করবার পর কলটা সম্ভবত কেউ একজন রিসিভ করলো। এ প্রান্ত থেকে রাহুল বারবার হ্যালো হ্যালো করছে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউই কথা বলছে না। এমন সময় রাহুল ফোনটা কাটতে যাবে, অপর প্রান্ত থেকে একজন মহিলা কণ্ঠে বলে উঠলেন, কেমন আছো রাহুল? রাহুল নিজের নামটা শুনে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে ইনি আবার ওর নামটাই বা জানলো কি করে। রাহুল জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? আপনি আমার নাম জানলেন কি করে? আর আপনি কখনো টিভির পর্দায় আমাকে দেখা দিচ্ছেন, কখনো রাস্তাঘাটে দেখা দিচ্ছেন, আসলে আপনি কে? অপর প্রান্ত থেকে মহিলা কণ্ঠ বলছেন, তুমি আমাকে চেনো, ভালো করে মনে করো আমি কে। নিজের মাথা চুলকাতে চুলকাতে রাহুল বলে, না আমার তো মনে পড়ছে না, আপনি কে সেটা আপনি নিজেই বলুন। ফোনের অপর প্রান্ত থেকে মহিলা বললেন, আমি রিমা, মনে পড়ছে এবার আমার কথা? রাহুল অবাক হয়ে যায় এবং বলে, তুই রিমা? কিন্তু আমি তো শুনেছি তুই মারা গেছিস। তাহলে এইভাবে আমাকে দেখা দেওয়া, ফোনে কথা বলা, আসলে এটা কি আমি সেই রিমার সাথে কথা বলছি যাকে আমরা ভূত বলি? ফোনের অপর প্রান্ত থেকে অট্টহাসি হাসতে হাসতে রিমা বলে, সেটা তুমি যাই ভাবো না কেন আমার কোনো আপত্তি নেই। যেহেতু আমি মারা গেছি তাই আমাকে ভূত বাবাটাই স্বাভাবিক। তবে আমি তোমার ক্ষতি করব না। আসলে তোমার আশেপাশে একটা অশুভ আত্মা ঘোরাফেরা করছে, যে আত্মা তোমার ক্ষতি করার জন্য উদগ্রীব। আমি সেটা পর্যবেক্ষণ করেছি, তাই তোমাকে এই সমূহ বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য কখনো কখনো তোমার সামনে এভাবেই আবির্ভাব হব। এতে মনে কিছু করো না। রাহুল হতাশার সাথে জিজ্ঞেস করে, তা সেদিনের মৃত্যুর কারণটা কি জানতে পারি? রিমা বলে, কারণ তো কিছুই নেই, কারণ একটাই ছিল, আমাকে আমার পরিবার সুইসাইড করতে বাধ্য করেছিল। যাই হোক, সেসব অতীত এখন আর ঘেঁটে লাভ নেই। যেটা হওয়ার হয়ে গেছে, আমার প্রাপ্তি আমি পেয়ে গেছি। ওই তো তোমার পেছনে সেই অশুভ আত্মা এসে গেছে, দাঁড়াও আমি আগে ওই আত্মাকে তাড়িয়ে আসি। রিমা এটুকু বলেই লাইনটা ডিসকানেক্ট করে দেয় এবং রাহুল ঝট করে পেছনের দিকে তাকিয়ে দেখে একতলার বারান্দার সামনে যে আম গাছটা রয়েছে, ওই আম গাছটা কেমন বারবার নড়ে উঠছে। মনে হয় যেন কেউ আম গাছটাকে ভেঙে ফেলতে চাইছে। রাহুল বিষয়টা বুঝতে পেরেছে, রিমা সেই আত্মার সাথে লড়াই করছে। রাহুল নিজের ঘরের আলো জ্বালিয়ে রাখে, তার চোখে কোনো মতেই ঘুম আসে না। সে রিমার কথাই বারবার ভাবছে। আসলে রিমার সাথে রাহুলের একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা রিমার বাড়ির লোক মেনে নেয়নি। তাই রাহুলকে হারানোর বদলে রিমা নিজেকেই দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিল। বেশ কিছুক্ষণ বাইরের আম গাছটা নড়ে উঠবার পর শান্ত হয়ে যায়। রাহুল ভাবে হয়তো রিমা সেই আত্মাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং নিজেও চলে গেছে, কিন্তু
ওর চোখে কোনো মতেই ঘুম আসছে না। রাহুল বারবার এটা ভাবছে যে রিমা তো এরকমটা আগে কখনো করতো না, বা এরকম দেখাও দিত না, বা তাকে তো এরকম দেখতেও ছিল না। তাহলে রিমা এই রূপে কেন তার সামনে আবির্ভাব হচ্ছে? তাছাড়া রিমার কণ্ঠস্বরও এমন ছিল না। তাহলে রিমার কণ্ঠস্বরটা এভাবে বদলে গেল কেন? মনে মনে এও ভাবছে হয়তো রিমা যেহেতু একটা আত্মা, তাই সে নানান ছলনার আশ্রয় নিয়ে তার সামনে আবির্ভাব হচ্ছে। রাহুল আজকাল রিমার সাথে ফোনে কথা বলে, কিন্তু এই কথাটা রাহুল কোনো মতেই নিজের পরিবার, এমনকি বন্ধু মিহিরকে পর্যন্ত জানাতে পারেনি। রাহুল শত চেষ্টা করেছিল পরিবারের লোকজন ও আপন বন্ধু মিহিরকে রিমার সম্পর্কিত এই ভৌতিক ঘটনাটার কথা জানাবে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে রাহুল কোনো মতেই এই কথাগুলো পরিবারের লোকের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেনি। এভাবেই বেশ কিছুদিন চলবার পর একদিন রাহুল নিজের কোনো একটা কাজে কোথাও যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটার সাথে দেখা হয়ে যায়। রাহুল চমকে ওঠে এবং মেয়েটার সামনে থমকে দাঁড়িয়ে বলে, তুমি কি রিমা? রিমা একটা সুন্দর স্মাইলি দিয়ে বলে, হ্যাঁ আমি রিমা। রাহুল অবাক হয়ে যায় এবং বলে, না আসলে তুমি তো ভূত, তোমার তো শরীরের কোনো আকার নেই, তবু তুমি আমার সামনে এইভাবে কিভাবে দৃশ্যমান হলে? রিমা বলে, আমাকে একবার ছুঁয়ে দেখো, তুমি আমাকে স্পর্শ করতে পারবে। রাহুল একটু এদিক ওদিক দেখে নিয়ে রিমার বাহুতে হাত দেয় এবং অনুভব করে যে হ্যাঁ, রিমা একটা রক্ত মাংসে গড়া মানুষ। রাহুল সেদিন অবাক হয় এবং রিমাকে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? তোমাকে ছুঁয়ে বা স্পর্শ করে অনুভব করা যাচ্ছে, একটা আত্মার সাথে কখনো এইভাবে স্পর্শ করে অনুভূতি নেওয়া সম্ভব নয়। রিমা বলল, আরে আমি প্রেতাত্মা বা ভূতের আত্মা, তোমাকে কে বলল? আমি তো মানুষ, তুমি তো আমাকে ছুঁয়ে দেখলে, তোমার কি মনে হয় আমি কোনো আত্মা বা ভূত? রাহুল মাথা চুলকাতে চুলকাতে বলে, আমি বুঝতে পেরেছি তুমি মানুষ, তবে তুমি যেভাবে কদিন আমার সামনে আবির্ভাব হলে, এতে আমি একটু হলেও ভয় পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি তোমাকে একসময় ভালোবাসতাম, তাই এখন আর তোমাকে ভয় পাই না। তুমি যেই হও না কেন, মানুষ হও বা কোনো ছলনার আশ্রয় নিয়ে আমার সামনে আসো না কেন, আমি তোমাকে আর ভয় পাবো না। তবে তুমি যে তোমার রূপ পরিবর্তন করেছো, এটা আমার খুবই ভালো লেগেছে। আসলে রিমা, তোমাকে একটা কথা বলবো? রিমা বলে, আমি তো সেই কথাটা শুনবার জন্যই আজ এসেছি, বলো তুমি কি বলতে চাও। রাহুল বলে, আমরা কি আবার আগের মতো একে অপরকে ভালোবাসতে পারি? রিমা একটু লাজুক মুখে হেসে নিয়ে বলে, কেন পারবো না? তুমি যদি চাও, আজও আমি তোমার জন্য সেই ভালোবাসা রেখেছি, কিন্তু কখনোই তুমি কাউকে বলো না আমি রিমা। রাহুল বলে, ঠিক আছে, আমি কখনোই কাউকে বলবো না যে তুমি রিমা, তবে আমি বাড়িতে অবশ্যই বলবো আমি একটা মেয়েকে ভালোবাসি। তবে তোমার নামটা কি রাখা যায় বলো তো? রিমা বলে, কেন, আমার নাম রেখে নাও আকাশপ্রিয়া। রাহুল বলে, বাহ, খুব সুন্দর নাম তো। ঠিক আছে, আজ বাড়ি যাই, যদি কখনো কথা ওঠে তোমার কথা নিশ্চয়ই বলবো। এভাবেই একদিন আকাশপ্রিয়া ও রাহুল এক নির্জন স্থানে মিলিত হয়। রাহুল আকাশপ্রিয়াকে খুব ভালোবাসে। নির্জনতার সুযোগ নিয়ে ওরা যখন একটু উষ্ণতা খোঁজায় ব্যস্ত, ঠিক তখনই রাহুল নিজের মুখ সরিয়ে চিৎকার করে বলে ওঠে, ছাড়ো, ছাড়ো আমায় আকাশপ্রিয়া, আমার মুখ পুড়ে যাচ্ছে। যখন রাহুল নিজের মুখে আকাশপ্রিয়া নামটা উচ্চারণ করছে, ঠিক তখনই রাহুলের মা দরজাটা ঠক ঠক করে বললেন, কিরে, ঘুম থেকে উঠবি না? আর এই আকাশপ্রিয়া মেয়েটাকে? রাহুল বিছানা থেকে এক প্রকার ধড়ফড় করে উঠে বলে, কই কই, কেউ নেই তো, কিন্তু আমি একটা স্বপ্ন দেখছিলাম মা। রাহুলের মা ছেলের মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে কাল বিলম্ব না করে
রাহুলকে নিয়ে যাওয়া হয় এক তন্ত্র সাধকের কাছে। তন্ত্র সাধক রাহুলকে দেখা মাত্রই বলে দিলেন, এই ছেলের উপর পিশাচিনী ভর করেছে। পিশাচিনী নানান ছলনার আশ্রয় নিয়ে আপনার ছেলের উপর নিজের নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারপর আপনার ছেলেকে সে নিজের হাতে শেষ করে দেবে। সুতরাং একে এক্ষুনি উদ্ধার করতে হবে এই পিশাচিনীর কবল থেকে। রাহুলকে পিশাচিনীর কবল মুক্ত করতে রাহুলের বাবা মাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। বর্তমানে রাহুল তন্ত্র সাধকের দ্বারা পিশাচিনীর কবল মুক্ত হয়েছে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলেছে। এখন রাহুলের স্বপ্নে রিমা নামক সেই মেয়েটাও আর স্বপ্নে আসে না। আর রাহুল জানালার পাশে কাউকে দেখতেও পায় না। রাহুল নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গল্প পাঠে উৎসাহ প্রদান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।